আসসালামু আলাইকুম সবাইকে। অবাধ্য প্রণয় গল্পের 17 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। বইটা এখনো কুলে পড়ে আছে, কিন্তু আর পড়ার মতো অবস্থায় নেই। পরিচিত বারান্দাটাই হঠাৎ করে অচেনা মনে হচ্ছে। বাতাসের শব্দটাও কেমন বদলে গেছে। আগের মতো শান্ত না, বরং চাপা এক সতর্কতার মতো। রাইসা গম্ভীর নিঃশ্বাস নিল, নিজেকে শান্ত করার চেষ্টা করলো। হয়তো কারো জানালা দিয়ে তাকানো চোখ, হয়তো কারো ছায়া, আমি বেশি ভাবছি। তবুও সে আর বসে থাকতে পারলো না। ধীরে ধীরে পা বাড়িয়ে বারান্দার দরজার দিকে গেল। ঢোকার আগে একবার আবারও নিচে তাকালো। সেই একই দৃশ্য, নীরব আর নিরীহ। কিন্তু এবার মনে হলো দেরি করলে কিছু একটা ঘটতে পারে। কি সে নিজেও জানে না। বুকের ভেতরের ধুকপুক শব্দটা তখনও থামেনি। দরজাটা বন্ধ করে রাইসা দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ল। বুকের ভেতর ধুকপুক শব্দটা যেন কানে এসে বাজছে। হাতের তালু ভিজে গেছে ঘামে। এতক্ষণ যে অস্বস্তি তাকে তাড়া করছিল, ঘরের ভেতরে এসেও সেটা কাটেনি, বরং আরো ঘনীভূত হয়েছে। রাইসা জানে এটা শুধু তার ভয় না, এটা উপস্থিতির অনুভূতি। সে ধীরে ধীরে ঘরের ফ্যান ছাড়লো, যেন মনে হচ্ছে এই পরিচিত জায়গায় ভেতরে কিছু একটা বদলে গেছে। রাইসা আয়নার সামনে দাঁড়ালো, নিজের চোখের দিকে তাকিয়ে চমকে উঠল। চোখ দুটো আগের মতো শান্ত নেই। কিছুক্ষণ একই রকম তাকিয়ে থেকে হঠাৎ মনে হলো তেজের কথা। ভয়ের চেয়েও বেশি সেখানে জমে গেল প্রশ্ন, অনেক প্রশ্ন। তার স্বামী সেই মানুষ, এতদিন তাকে কি না কি ভেবে এসেছিল। তার উপর সকালেই তো বলেছিল লোকটার চরিত্র সম্পর্কে। কি করতে যাচ্ছিলাম, ভাগ্যিস জানতে পারলাম। তেজ এমন হঠাৎ রাইসার সামনে যায় আর তার উপস্থিতি রাইসার ভেতর এমন এক অস্থিরতা তৈরি করে। হঠাৎ দরজার অপাশ থেকে পায়ের শব্দ আসলো এবং সাথে সাথে দরজায় টুকা পড়লো। রাইসার শরীর শক্ত হয়ে গেল। সে নিঃশ্বাস আটকে কান পাতলো। কে? কণ্ঠটা নিজের কানে নিজেই অপরিচিত শোনালো রাইসার। ভেতরের কাঁপুনিটা ঢাকতে গলা শক্ত করেছিল, তবুও দরজার অপাশে নিশ্চয়ই সেটা ধরা পড়েছে। 2 সেকেন্ডের নীরবতা, তারপর পরিচিত এক স্বর ভেসে এলো, আমি মার্জিয়া। শব্দটা কানে যেতেই রাইসার বুকের ভেতর জমে থাকা বাতাস যেন একসাথে ছেড়ে গেল। তবুও শরীরের শক্ত ভাবটা কাটেনি। সে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। হাতল ধরার আগে একবার চোখ বুঝলো। অদ্ভুতভাবে মনে হলো দরজাটা খুললেই যেন অন্য এক বাস্তবতার মুখোমুখি হবে। দরজা খুলেই মার্জিয়াকে দেখে রাইসা হালকা হাসার চেষ্টা করলো। মার্জিয়া স্বাভাবিক, একদমই স্বাভাবিক। মুখে সেই চেনা উষ্ণতা, চোখে কৌতূহলের ছাপ। তারপর বলল, এতক্ষণ ডাকছিলাম, দরজা খুলছিলে না কেন? ঘুমিয়ে পড়েছিলে নাকি? ডিস্টার্ব করলাম? রাইসা তৎক্ষণাৎ মাথা নাড়লো, তারপর বলল, না না আপু, একটু মাথা ধরেছিল। মার্জিয়া সন্দেহ ভরা চোখে রাইসার মুখের দিকে তাকালো। কিছু একটা হয়েছে এটা সে বুঝেছে, কিন্তু জোর করলো না। হয়তো বাড়ির কথা মনে পড়ছে। কিছু বলল না, বরং হালকা স্বরে বলল, চলো ড্রয়িং রুমে যাই। একা একা ঘরবন্দি হয়ে বসে আছো কেন? রাইসা কিছু বলল না, মার্জিয়ার সাথে বেরিয়ে এলো রুম থেকে। দুজন পাশাপাশি হাঁটতে হাঁটতে ড্রয়িং রুমে এলো। পর্দা টেনে রাখা, বিকেলের আলো ফিল্টার হয়ে ঢুকছে ড্রয়িং রুমে। সোফার পাশে রাখা ফুলদানি, টেবিলের ওপর রিমোট নিয়ে টিভি চালু করলো মার্জিয়া। মার্জিয়া আর রাইসা দুজনেই বসে আছে। রাইসার পিঠটা সোজা রাখার চেষ্টা করলো, শরীরের ভেতর অস্থিরতা লুকানো গেল না। সে হাত দুটো কোলের উপর রেখে আঙুলগুলো জড়িয়ে ধরলো। কিছুক্ষণ সাধারণ কথাবার্তা চললো দুজনের মাঝে। কথাগুলো খেলার মতো ভেসে যাচ্ছে। রাইসার মনে গিয়ে ঠেকছে না। আর এদিকে তেজ রুম থেকে বের হতে হতে ড্রয়িং রুমের দিকে চোখ রাখলো, কিন্তু চোখ পড়তেই সে এক মুহূর্ত থেমে গেল। সোফায় বসে থাকা রাইসাকে আজ অন্যরকম লাগছে। পিঠটা সোজা করে বসার চেষ্টা করছে, কিন্তু সেই চেষ্টার মধ্যেই যেন ভাঙন। হাত দুটো কোলের ওপর শক্ত করে জড়ানো, আঙুলগুলো অস্থিরভাবে নড়ছে। চোখ দুটো সামনে, অথচ সামনে নেই। তেজের ভ্রু সামান্য কুঁচকে গেল। মনে মনে ভাবছে, এই মেয়ের আবার কি হলো? মার্জিয়া কিছু একটা বলছিল, রাইসা মাথা নাড়াচ্ছিল শুধু, কথা কম, প্রতিক্রিয়াও আরো কম। তেজ কয়েক সেকেন্ড তাকিয়ে রইল, তারপর নিজেকে সামলে নিয়ে এগিয়ে এলো রাইসার আরেকটু পাশে। সোফায় বসে পায়ের উপর পা রাখলো, শটান মেরে পিঠ এলিয়ে দিল সোফায়। কেউ তাকে খুব একটা লক্ষ্যই করলো না। খুব মনোযোগ সহকারে টিভি দেখছিল। টিভিতে টান টান উত্তেজনা, নায়ক নায়িকাকে ভালোবাসি বলবে। ঠিক সেই মুহূর্তে টিভি বন্ধ হয়ে গেল ঠাস করে। মার্জিয়া শীত বলে রাইসার দিকে ঘুরে তাকালো। রাইসার পাশ থেকে তেজের রক্তিম চোখের আবার দেখে কাচুমাচু হয়ে গেল। শুকনো ডুব গিলে কিছু বলবে, তার পূর্বেই তেজ ধাঁধালো কণ্ঠে বলল, কি সমস্যা? টিভিতে এসব কি দেখছিস? যা রুমে গিয়ে পড়তে বস। তেজের কথা শুনে মার্জিয়া ভয়ে ভয়ে উঠে দাঁড়ালো। রাইসা তেজের উপস্থিতি উপলব্ধি করে গায়ে কাটা দিয়েছে। মার্জিয়াকে যেতে বলেছে শুনে রাইসা চুপ করে উঠতে নেমে যাওয়ার জন্য। তখন আবারও হুঙ্কার আসলো তেজের, কি হলো, এখনো দাঁড়িয়ে আছিস কেন? তোকে যেতে বলিনি। মার্জিয়া ভয়ে ভয়ে আমতা আমতা করে বলল, রাইসা চলো। তেজ বলল, আমি ওকে যেতে বলিনি, তোকে যেতে বলেছি, তুই যা। রাইসা অসহায় চোখে মার্জিয়ার দিকে তাকালো, কিন্তু মার্জিয়া এখানে কি বলবে? সে তেজকে অনেক ভয় পায়, তাই রাইসার অসহায় চাহনি উপেক্ষা করে ভয়ে ভয়ে হাঁটলো। তবে রাইসাকে রেখে যেতে তার মন বিন্দুমাত্র সায় দিচ্ছে না। মেয়েটা কতটা ভীতু মার্জিয়া সেটা জানে। মার্জিয়া চলে যেতেই তেজ কণ্ঠ নরম করলো, ঠিক যতটা হুঙ্কার ভরা ছিল একটু আগেও তার চেয়ে দ্বিগুণ নরম। রাইসাকে উদ্দেশ্য করে বলল, ঘুমটাবতী 1 কাপ কফি পাওয়া যাবে?
ঘুমটাবতী নামটা শুনে রাইসার বুকের ভেতরটা কেঁপে উঠল। সেই দিন রাতে এসেও তো বলেছিল অনেক কিছু, সে স্বামী হয়, তার সামনে ঘুমটা না দিতে। এই কথা মনে পড়তেই শরীর ঝিকে উঠল। কেমন অদ্ভুত অনুভূতি। রাইসার চোখ তুলল ধীরে, পেছনে ঘুরে ঘুরে চোখ পড়তেই তেজ একটা অদ্ভুত শীতলতা টের পেল। যেখানে ভয় আছে কিন্তু তার চেয়েও বেশি আছে দূরত্ব। রাইসা কেমন মাথা আবারও নোয়ালো, তারপর বলল, মৃগনয়নী, কফি চেয়েছি, বানিয়ে দিবে নাকি চলে যাব? রাইসা চমকে উঠল তেজের এমন আকর্ষণীয় মৃগনয়নী ডাকে। এমন অদ্ভুত নামে কাউকে ডাকতে শুনেনি কোনোদিন। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো রাইসা। মুখ ফুটে কিছু বলবে সেও যেন জোর কণ্ঠে বের হলো না। তেজ আর কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, ঠিক আছে চলে যাচ্ছি। রাইসার নিজেকে অপরাধী মনে হলো, নোয়ানো মাথায় বলল, আমি বানিয়ে দিচ্ছি। রাইসা কথাটা বলেই ধীরে ধীরে উঠে দাঁড়ালো। কথাটা ছোট, কিন্তু তার ভেতরে যেন অনেক সাহস জড়ো করতে হয়েছে বলতে। তেজ আর কিছু বলল না, শুধু চোখে চোখ রেখে তাকিয়ে রইল। সেই দৃষ্টিতে কোনো রাগ নেই, অথচ অস্বস্তি বাড়িয়ে দেওয়ার মতো একটা দাপট আছে। রাইসা রান্নাঘরের দিকে পা বাড়ালো। প্রতিটা পা যেন ভারী হয়ে আসছে। মনে হচ্ছে এই কয়েকটা পাতাকে অনেক দূরে নিয়ে যাচ্ছে। শুধু ড্রয়িং রুম থেকে নয়, বরং নিজের নিরাপদ জায়গা থেকেও। রান্নাঘরে ঢুকে সে এক মুহূর্ত থেমে গেল। হাত দুটো কাউন্টারের উপর রেখে গম্ভীর নিঃশ্বাস নিল। বুকের ভেতরটা কেমন ফাঁকা লাগছে। কফির জার খুললো। চামচে কফি তুলতে গিয়ে হাত কেঁপে গেল। একটু গুঁড়ো ছিটকে পড়লো। রাইসা চোখ বন্ধ করলো। এত ভয় পাচ্ছি কেন? আমি প্রতিদিনই কফি বানাই, তাহলে এখন এমন মনে হচ্ছে কেন? ভাবতে ভাবতে পেছনে পায়ের শব্দ। রাইসার শরীর শক্ত হয়ে গেল। তেজ দরজার কাছে এসে দাঁড়িয়ে, খুব কাছে না আবার দূরেও না। তেজের আগমনে রাইসা আরো থরথরিয়ে কাঁপতে লাগলো। গ্লাসে রাখা চামচ রাইসার হাত অনবরত কেঁপে কেঁপে কফি যেন মাটিতে পড়ে যাবে। গ্লাসে সমুদ্রের ঢেউ উঠল। তেজ এক নজর তাকিয়ে বলল, এভাবে কাঁপছো কেন? রাইসা চমকে উঠে বলল, না আমি। কথাটা শেষ করতে পারলো না। তেজ ধীরে ধীরে এগিয়ে এসে কাউন্টারের পাশে দাঁড়ালো, খুব কাছে, এত কাছে যে রাইসা তার উপস্থিতির উৎসতা টের পাচ্ছে। তারপর বলল, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? কথাটা শান্ত নরম, কিন্তু প্রশ্নটা ভেতরে ঢুকে কাটা হয়ে বিঁধল। রাইসা চোখ নামিয়ে ফেলে বলল, যে জি। তেজ বলল, ভয় পাওয়া ভালো, তবে অতিরিক্ত নয়। রাইসার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে ধীরে ধীরে চোখ তুলল। চোখে চোখ পড়তে আবারও সেই শীতলতা, কিন্তু আজ তাতে কৌতূহল মিশে আছে। রাইসা ঠোঁট কামড়ে ধরল। সকালটা তার মাথার ভেতর ভেসে উঠল। এই তো সকালে কেমন আচরণ করলো সামান্য গ্লাসে পানি খাওয়ার জন্য, এখন এইভাবে নরম হয়ে কথা বলছে। যেন রাইসা ছোট বাচ্চা, তাকে সামান্য জোরে কথা বললে যদি কেঁদে দেয়। ভয় ভয় চোখের মৃগনয়নী দেখতে খুব ভালো লাগে, একেবারে নতুন। এই ডাকটা আবার। রাইসার বুকটা ধক করে উঠল। এই মানুষকে তার চেনা কঠিন হয়ে যাচ্ছে। কখন কোন রূপ বের করে প্রতিক্রিয়া দেখাচ্ছে বোঝা মুশকিল। তেজ রাইসার এমন অস্বস্তি বুঝলো, কিন্তু সরে গেল না। তার এসব কিছু যায় আসে না। রাইসা যদিও বানাচ্ছে, ভেতর ভেতর কেমন খসখস করছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তেজ বেরিয়ে গেল রান্নাঘর থেকে। আর একটু ওখানে দাঁড়ালে এই মেয়ের কাঁপুনিতে ঝড় নয়, ঘূর্ণিঝড় আসবে নিশ্চিত। তেজ সোফায় গা এলিয়ে দিল। এক হাত মাথার পেছনে, অন্য হাতটা সোফার হাতলে। চোখ আদো খোলা, বাইরে থেকে দেখলে মনে হবে একদম নিশ্চিন্ত নির্ভার, কিন্তু তার কান খোলা। রান্নাঘর থেকে ভেসে আসা প্রতিটি শব্দ সে শুনছে। চামচের ঠুকঠুকানি, তেজের ঠোঁটের কোণে হালকা একটু হাসি ফুটে উঠল। রাইসার মাথায় এখন আর ঘুমটা নেই, তবে কপাল পর্যন্ত টেনে দেওয়া ওনা ঘুমটা থেকে কম কিছু হলো না। এতে অবশ্য দেখতে আরো আকর্ষণীয় লাগছে রাইসাকে। মনে মনে তেজ একটা কথা ভেবে পেল না, মেয়েটা এত ভয় কেন পাচ্ছে? এই প্রশ্নটা সে নিজেকেই করলো, কিন্তু উত্তর খুঁজতে চাইল না। রাইসা তখনও রান্নাঘরে দাঁড়িয়ে। তেজ চলে যাওয়ার পরও শরীরের কাঁপুনি কমেনি। কফির কাপটা ট্রেতে রাখলো সাবধানে। হাতের কাঁপুনি ঢাকতে দুই হাতেই ট্রে ধরলো। নিজেকে সামলানোর চেষ্টা করলো। তারপর বলল, সামান্য কফি তো চেয়েছে, এমন ঘাবড়ে যাওয়ার কি আছে? মনে মনে বলল রাইসা। তারপর হাঁটা ধরলো ড্রয়িং রুমের উদ্দেশ্যে। ধীরে ধীরে ড্রয়িং রুমে এলো রাইসা। প্রতিটা পা ফেলার সময় মনে হচ্ছে দুটো চোখ তার দিকেই তাকিয়ে আছে। ট্রেটা টেবিলে রাখতেই তেজ চোখ খুললো। রাইসা চোখ নামিয়ে বলল, আপনার কফি। তেজ কফির কাপটা তুলে নিতে চেয়েও নিল না। হাত গুটিয়ে আগের নেই সোফায় হেলে বসলো। রাইসা দাঁড়িয়ে আছে চুপ করে। এখানে তেজ ব্যতীত কোনো দ্বিতীয় ব্যক্তি আছে এটা কোনো মিটারে চেক করেও ধরা পড়বে না। রাইসা যেন মৃত মানুষের মতো, নিঃশ্বাস নিচ্ছে কি নিচ্ছে না বোঝাই মুশকিল। তারপর বলল, কফি করে এনে দাঁড়িয়েছো কেন? কফি দাও। রাইসা হতভম্ব হয়ে গেল। তার সামনেই তো কফির ট্রে রেখেছে, তাহলে কি চোখে দেখছে না নাকি অন্ধ? তবে রাইসা আস্তে আস্তে বলল, জি আপনার সামনেই তো রেখেছি, নিন। তেজ একবার কফির কাপের দিকে চাইলো, একবার রাইসার দিকে চাইলো, এরপর বলল, বানিয়ে এনেছো, এরপর সামান্য হাতে তুলে দিলে কি তোমার শরীরের সব শক্তি চলে যাবে? রাইসা অবুঝের নেই মাথা দুলালো। কি বলবে বুঝে উঠতে পারছে না। তেজ তার সাথে এমন যুক্তিহীন কথা কেন বলছে। তেজ আবারও বলল, কি হলো, এক কথা দুইবার বলতে হয় কেন? আমার হাতে তুলে দাও। রাইসা চমকে তাড়াহুড়ো করে এগিয়ে গেল। টেবিলের কর্নারে পা লেগে মুহূর্তেই হুড়মুড় করে পড়ে গেল। আর সমস্ত গরম কফি গিয়ে পড়লো তেজের বুকের উপরে শার্টে। ঠিক সেই মুহূর্তে সময় যেন থমকে গেল। কফির কাপটা তার হাত থেকে ছিটকে বেরিয়ে গেল মেঝেতে, সাথে রাইসাও পড়ে গেল।
তেজের বুকের উপর শার্ট ভিজিয়ে দিল মুহূর্তেই। 1 সেকেন্ড নিস্তব্ধতা। রাইসার চোখ বড় বড় হয়ে গেল, বুকের ভেতরটা একেবারে শূন্য। এখন কি হবে ভেবে আতঙ্কে বুক কাঁপলো। রাইসা বলল, আমি। তেজ প্রথমে কিছুই বলল না। সে ধীরে ধীরে চোখ নামালো নিজের শার্টের দিকে। গরম কফির দাগ ছড়িয়ে পড়েছে সাদা কাপড়ে, ধোয়া উঠছে হালকা। তারপর ধীরে ধীরে মাথা তুলল। রাইসা তখনও বসে আছে, প্রায় জমে গেছে এক প্রকার। তেজ উঠে দাঁড়ালো, তারপর বলল, দেখে চলতে পারো না? কণ্ঠটা চড়া, কিন্তু চিৎকার নয়। রাইসার গলা শুকিয়ে গেল, তারপর বলল, আমি ইচ্ছা করে এমন করিনি, বিশ্বাস করুন। রাইসা উঠে দাঁড়ালো, হাত বাড়িয়ে শার্ট থেকে কফি মুছতে গেল, কিন্তু তেজ এক ঝটকায় তার হাত সরিয়ে দিল। তারপর বলল, ছুবে না আমায়। এই একটা শব্দেই রাইসা কেঁপে উঠল। তেজ উঠে দাঁড়ালো, এক মুহূর্ত তাকিয়ে রইল রাইসার দিকে। সেই দৃষ্টিতে রাগ আছে, কিন্তু তার চেয়েও বেশি আছে নিজেকে সামলানোর চেষ্টা। তারপর বলল, সবসময় এভাবে কাঁপাকাঁপি করে কি প্রমাণ করতে চাও? তুমি খুব ভীত, দুর্বল, নিরীহ। রাইসার চোখ থেকে অঝোর বৃষ্টি নামলো। চুপ করে দাঁড়িয়েছে মাথা নিচু করে। রাইসার চোখে জল জমে উঠল। সে দাঁত চেপে ধরলো, তারপর বলল, আমি বুঝতে পারিনি। তেজ আর কিছু বলল না। হঠাৎ ঘুরে নিজের রুমের দিকে হাঁটা ধরলো। দরজায় পৌঁছে একবার থামলো, তারপর বলল, আমার সামনে আর কখনো আসবে না। বলেই চলে গেল তেজ। রাইসার চোখের জল বয়ে পড়লো 2 গাল বেয়ে। তেজ চলে যেতেই ঘরটা যেন হঠাৎ করে বড় হয়ে গেল। অথচ রাইসার বুকের ভেতরটা ভয়ঙ্করভাবে ছোট হয়ে আসছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে কেউ অদৃশ্য হাতে তার গলা চেপে ধরেছে। সে ধীরে ধীরে মেঝেতে বসে পড়ল, হাঁটু দুটো বুকে টেনে নিল, হাত দিয়ে নিজেকে জড়িয়ে ধরলো শক্ত করে, যেন নিজেকে বাঁচিয়ে রাখার শেষ চেষ্টা। আমার সামনে আর কখনো আসবে না, কথাটা বারবার কানে বাজছে। প্রতিটা শব্দ যেন আলাদা আলাদা কাটার মতো বুকে বিচ্ছে। তার কি সত্যিই কোনো দোষ ছিল? কফির কাপটা পড়ে যাওয়া কি অপরাধ, নাকি তার সবচেয়ে বড় অপরাধ সে ভয় পাচ্ছে? ইচ্ছে করেই তো কোনোটাই করে না, তাহলে কেন এমন করে বলল? রাইসার চোখ বন্ধ করলো। মনে পড়ে গেল নিজের বাবার বাড়ি, সেখানেও এভাবেই বলা হতো, বরং এর চেয়ে বেশি কিছু বলতো। সেখানে ভয় পেলে কেউ চিৎকার করতো না, বরং উপহার স্বরূপ থাকতো লাঠির বাড়ি। সেখানে চোখের জলকে দুর্বলতা বলা হতো না, অভিশাপ বলা হতো। আর এখানে সামান্য দুটো কথাই তার চেয়ে বেশি ভয়ঙ্কর লাগলো রাইসার। কেন এমন হলো? এর কোনো সংজ্ঞা নেই তার কাছে। বুকের ভেতর জমে থাকা কষ্টটা আর ধরে রাখতে পারলো না সে। হাঁপিয়ে হাঁপিয়ে কান্না বেরিয়ে এলো। কোনো শব্দ নেই, কোনো আহাজারি নেই, শুধু নীরব কান্না। সেই কান্না যেটা সবচেয়ে বেশি ব্যথা দেয়। রাইসা ভাবলো, আমি কি সত্যি এতটাই দুর্বল, নাকি আমাকে দুর্বল বানিয়ে ফেলা হচ্ছে? ঘরের কোনায় পড়ে থাকা ভাঙা কাপড়টার দিকে তাকালো সে। সাদা মেঝেতে ছড়িয়ে থাকা কফির দাগগুলো তার চোখে অদ্ভুতভাবে নিজের জীবনের মতো লাগলো। একটু অসাবধানতায় সব এলোমেলো। আর দুষ্টা তো শুধু তারই। সে উঠে দাঁড়ালো, পা দুটো এখনো কাঁপছে, কিন্তু আর কোনো জল নেই। ক্লান্তি আছে, শূন্যতা আছে, কিন্তু কোথাও একটা শক্ত অনুভূতিও কাজ হচ্ছে না। তো ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে। গল্পটি কেমন লাগছে জানাবেন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিন। আর ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর অবশ্যই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন।